দেখো, আমাদের আজকের যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো বা যেটি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব, আমাদের সিডিপি সিলেবাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে। কি? লার্নিং ডিফিকাল্টিস, মানে শিখনের ক্ষেত্রে কি অক্ষমতা রয়েছে, অ্যান্ড ইম্পেয়ারমেন্ট, কি কি ধরনের প্রতিবন্ধী বাচ্চা রয়েছে। সবটা তো আজকে আমরা করতে পারবো না, কিছুটা করব। এটা দুদিন ধরে ক্লাসে আমরা নেব, এরপরে নেক্সট সোমবারও আমরা এটাই ক্লাস নেব। তো এই যে লার্নিং ডিফিকাল্টিস এবং যে ইম্পেয়ারমেন্টের যে বিষয়টা আজকে আমরা জানবো, তাতে প্রথমেই আমাদেরকে জানতে হবে কি, যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, এরা কারা, এরা কোন কোন দিক দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন। পাশাপাশি বিশেষ কয়েকটি যে দিক, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধী, এই চার প্রকারের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, তাদের সম্পর্কে আমরা ভালোভাবে জানবো এবং সেই বাচ্চারা ওই প্রতিবন্ধী কেন বা তার কারণ কি, পাশাপাশি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাদের শিখনকে সুনিশ্চিত করতে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো জানব। প্রথমেই যে বিষয়টা সম্পর্কে আমাদের জানা উচিত, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা। এক কথায় যদি বলি, যে সমস্ত শিশুরা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, বৌদ্ধিক দিক থেকে অথবা সংবেদনশীল, সামাজিক এবং আবেগপূর্ণ দিক থেকে অন্যান্য স্বাভাবিক শিশুদের থেকে, যখন তারা তাদের সাধারণ পড়াশুনোতে অসমর্থ এবং বিশেষ সুযোগ সুবিধা ছাড়া এবং বিশেষ যত্ন ছাড়া যাদের শিক্ষা গ্রহণ অনেকটাই অসুবিধাপূর্ণ, সেই সমস্ত শিশুদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে ফেলি। এখানে আমি কি বলার চেষ্টা করেছি, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেই সমস্ত শিশুদের বোঝায় যাদের শারীরিক, মানসিক, বুদ্ধিগত, সংবেদনশীল, সামাজিক বা আবেগজনিত বৈশিষ্ট্য সাধারণ শিশুদের থেকে এতটাই ভিন্ন যে তাদের স্বাভাবিক বিকাশ ও পড়াশুনোর জন্য সাধারণ শিক্ষার পদ্ধতির পাশাপাশি বিশেষ শিক্ষা, বিশেষ যত্ন এবং অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়। এক কথায়, এই যে স্ক্রিনের মধ্যে আমরা যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো কোনো সাধারণ শ্রেণীকক্ষে পড়তে পারবে না। তাদের বিশেষ যত্ন, বিশেষ শিক্ষা এবং অতিরিক্ত কিছু সহায়তার প্রয়োজন। কেন? এরা শারীরিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক, সামাজিক এই বিভিন্ন দিকগুলো থেকে অন্য বাচ্চার থেকে একটু পৃথক, একটু পৃথক। তাই এদের জন্য বিশেষ শিক্ষা, বিশেষ যত্ন এবং কিছু অতিরিক্ত সহায়তার কিন্তু প্রয়োজন। এবারে আমরা দেখব এই বিশেষ যে চাহিদা সম্পন্ন শিশুগুলোকে বিভিন্ন যে মনোবিদ, বিভিন্ন যে আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থা তাদের কি কি সংজ্ঞা নির্ধারণ করেছেন। তো প্রথমে আমরা স্যামুয়েল ক্লার্কের কথা দেখতে পারি। স্যামুয়েল ক্লার্ক, সে কি বলছে, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হলো সেই শিশু যে মানসিক বৈশিষ্ট্য, সংবেদনশীল ক্ষমতা, স্নায়বিক অথবা দৈহিক বৈশিষ্ট্য, সামাজিক বা আবেগীয় আচরণ কিংবা যোগাযোগ ক্ষমতার দিক থেকে সাধারণ শিশুদের চেয়ে এতটাই আলাদা যে তার সম্ভাবনা বিকাশের জন্য বিশেষ শিক্ষণীয়
নির্দেশাবলী বা বিশেষ পরিষেবার প্রয়োজন। আমাদের যে মেন সংজ্ঞাটা আমি বলেছিলাম সেটা এই স্যামুয়েল ক্লার্ক তারই পরিবর্তিত একটা রূপ ছিল, তাকেই সহজ ভাষায় লেখা ছিল। ইনি ওনার মতো ভাবে তাকে সংজ্ঞায়িত করেছেন। তারপর যে ক্রিস কুসাঙ্ক বলে একজন যে মনোবিদ রয়েছেন, উনি বলছেন যে শিশু তার মানসিক দিক হোক, শারীরিক সামাজিক এই বৈচিত্র্যতার কারণে সাধারণ শ্রেণীকক্ষের স্বাভাবিক যে অভিজ্ঞতা থেকে পুরোপুরি লাভবান হতে পারে না, যার জন্য বিশেষ শিক্ষাগত ব্যবস্থা প্রয়োজন, তাদেরকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। ইনি ক্লার্কের থেকে আরেকটু অন্যরকম বলার চেষ্টা করেছেন। আবার টেলফোর্ড অ্যান্ড সোয়েরির কি বলছে, যেসব শিশুর গড় বৈশিষ্ট্যর থেকে এতটাই বিচ্যুত যে তাদের জন্য সাধারণ শিক্ষাক্রম বা শিক্ষণ পদ্ধতিতে বিশেষ পরিবর্তন আনা আবশ্যক। তাহলে উনি বলছেন যে সাধারণ শিশুদের যে বৈশিষ্ট্য থাকে, তার যে গড়, সেই গড় থেকে এরা আলাদা, সেই গড় থেকে এরা এমন একটা আলাদা বা বিচ্যুত, যাকে আমরা অ্যানোমলি বলি। তো যার জন্য একটা অন্যরকম পাঠ্যক্রম, অন্যরকম কিছু সুযোগ সুবিধা আনার প্রয়োজনীয়তা রয়েছে। মোটামুটি এই তিনজন মনোবিদেরই যে সংজ্ঞা আমরা দেখলাম সেটা কাছাকাছি একই আছে। যেটা সেকেন্ড যে রয়েছে যে কুস্কাঙ্ক বা কুস্থাঙ্ক বলে, ওনার যে বৈশিষ্ট্যটা খুবই সুন্দর, বলছে যে শিশু তার মানসিক, সামাজিক এবং শারীরিক বৈচিত্র্যতার কারণে, মানে তার মধ্যে এমন কিছু, আমি এগুলোকে নেগেটিভ দিক না বলে, মানে উনি নেগেটিভ দিক না বলে বৈচিত্র্য বলেছে, যেটা কি যার জন্য সে সাধারণ শ্রেণীকক্ষের অভিজ্ঞতা থেকে, মানে কি যে সাধারণ স্যাররা বা সাধারণ ম্যামেরা যে ধরনের পড়ান কোন একটা শ্রেণীকক্ষে, সেখান থেকে তারা লাভবান হতে পারেন না, এবং যার জন্য বিশেষ শিক্ষাগত ব্যবস্থার প্রয়োজন। লোকটির নাম হচ্ছে ক্রুসাঙ্ক, ঠিক আছে, ক্রুসাঙ্ক এই লোকটির নাম বা মনোবিদটির নাম, যিনি বলছেন এমন কিছু বৈচিত্র্য সাধারণ শ্রেণীকক্ষে যে অভিজ্ঞতা পাচ্ছে, সেই জায়গাটা আমরা আসতে পারছি না। হ্যাঁ, প্রত্যেকটাই, শুধুমাত্র এরপরে যখন আমরা আসবো দেখতে পাবে যে শ্রবণ প্রতিবন্ধী, যাকে আমরা কানে যারা শুনতে পাই না, তারপর রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী, যারা চোখে সেই রকম ভাবে দেখতে পাচ্ছে না, বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে সেই রকম ভাবে পাচ্ছে না। এগুলো প্রত্যেকটাই আমরা আসবো, এখানে সবগুলোকে একসঙ্গে বলছে, যে শুধুমাত্র যে হয়তো যাকে আমরা কানে শুনতে পাচ্ছে না, যাকে শ্রবণ প্রতিবন্ধী বলছি, ঠিক আছে, হিয়ারিং ইম্পায়ার্ড চাইল্ড যারা, তো তাদেরকেই কি বলা হচ্ছে না, সবগুলোকেই হিয়ারিং ইম্পায়ার্ড বলা হতে পারে, ঠিক আছে। তারপরে হয়তো বলা যেতে পারে যারা ওই কি বলে ওইগুলোকে, বাচ্চাগুলো ট্যালেন্টেড পার্সন, খুব বেশি আইকিউ যাদের, তারাও কিন্তু এর মধ্যে পড়তে পারে। তাদেরও শিক্ষার জন্য কিন্তু যে তুমি সাধারণ শ্রেণীকক্ষে বসাবে, তারা এক্সট্রা অর্ডিনারি, যাকে আমরা প্রতিভাবান বাচ্চা বলি, ট্যালেন্টেড যে চাইল্ড, সেই বাচ্চাও কিন্তু বিশেষভাবে চাহিদা সম্পন্ন, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাদেরও পড়ানো কেমন করে হয় সবই আসবো একটার পর একটা, সময় সাপেক্ষ না, খুব ইন্টারেস্টিং জায়গা। ধৈর্য ধরে একটা একটা করে আমি পড়াবো, এবং পড়ানো হয়ে গেলে তোমাদের যাবতীয় প্রশ্ন বলবে, আমি সেগুলোর আবার ডিসকাশন করব। তো ইউনেস্কো কি বলেছে, ইউনেস্কো তোমরা জানো প্রত্যেকে একটা এডুকেশনাল অ্যান্ড কালচারাল একটা অর্গানাইজেশন, সায়েন্টিফিকও আছে এর সঙ্গে যুক্ত, ঠিক আছে। ইউনাইটেড নেশন এডুকেশনাল, তারপরে এডুকেশনাল আছে, সায়েন্টিফিক, তারপরে আছে কালচারাল অর্গানাইজেশন, একসঙ্গে এতগুলো দিক রয়েছে। তো এই ইউনেস্কো বাচ্চাদেরকে বিভিন্ন রকম ভাবে তারা পর্যবেক্ষণ করেছে,
এর প্রচুর কার্যকলাপ রয়েছে। সেখান থেকে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর একটা সংজ্ঞা বা ধারণা নির্ধারণ করার চেষ্টা করেছে। কি বলছে? যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কেবল শারীরিকভাবে অক্ষম শিশুদের বোঝায় না, যে শুধুমাত্র যে হয়তো সে হাঁটতে পারছে না, অথবা সে কানে শুনতে পাচ্ছে না, অথবা চোখে দেখতে পাচ্ছে না, এমনটা নয়, বরং এমন সমস্ত শিশুকে বোঝায় যা শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণের ক্ষেত্রে শারীরিক, মানসিক, সামাজিক, ভাষাগত, অর্থনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যাদের শেখার যে প্রবাহ বা মাত্রাকে বজায় রাখতে বিশেষ শিক্ষাগত সহায়তা বা স্পেশাল এডুকেশনাল নিড তার প্রয়োজন হয়, তার প্রদান করার প্রয়োজন হয়। মানে উনি শুধু মানে এই সংস্থা, উনি বলবেন এই সংস্থা বলতে চাইছে যে শারীরিক দিক থেকে যারা অক্ষম তারাই শুধুমাত্র বিশেষ কোনো ছাত্রছাত্রী বা চিলড্রেন নয়, স্পেশাল চাইল্ড নয়, তার সঙ্গে মানসিক, সামাজিক, ভাষাগত, ঠিক আছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত রকমেরই কিন্তু রয়েছে। এখানে দেখবে ছবিটার মধ্যে দেখতে পাবে যে দেখো অনেক বাচ্চাকে দেখে মনে হচ্ছে না যে তারা আহ ওই সেই রকম ইম্পেয়ারনেস রয়েছে, কিন্তু তারা বিশেষ চাহিদা সম্পন্ন। এই যে গায়ে সেতি আছে দেখতে পাচ্ছ একটা বাচ্চার, তো এ কি, এ হচ্ছে সোশ্যালি, সামাজিক ভাবে পিছিয়ে পড়ে গেছে, এর সঙ্গে মানুষ মিশতে চায় না, এটাকে ছোঁয়াচে রোগ বলে অনেকে মিশতে চায় না। তো তখন দেখবে সে আস্তে আস্তে তার বিশেষ চাহিদার প্রয়োজন না হলে কিন্তু সে তার পড়াশোনাকে চালিয়ে যেতে পারে না। ঠিক আছে, অনেক বাচ্চা রয়েছে যারা সোশ্যালি বা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, যারা তোমরা অনেকেই জানো আমাদের যদিও দুটি জাতি আমি বলি, একটি হচ্ছে পুং জাতি, একটি স্ত্রী জাতি, যদিও এখন থার্ড মানে জেন্ডার এসেছে, কিন্তু এই যে আমরা বিভিন্ন রকমের জাতি করি, যেগুলো হচ্ছে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপরে শূদ্র এবং বৈশ্য বা বৈশ্য বা শূদ্র, এগুলো কর্মের ভিত্তিতে জাতি, তখনকার সময়ে যাদের কাজ কি রকম ছিল সেই অনুযায়ী। কিন্তু এইভাবে তো আর জাতিগত দিক হয় না, আমরা করে চলে আসছি, এটা উচিত নয়। তো জাতি হচ্ছে আমাদের দুটি, একটি হচ্ছে স্ত্রী জাতি এবং একটি পুরুষ জাতি। এখন বর্তমানে আমরা তিনটে বলতে পারি, একটি হচ্ছে মানে 3 নাম্বারটি হচ্ছে তৃতীয় লিঙ্গ। তো এছাড়া আর কোনো বিশেষ জাতি নেই, সবাই আমরা এক, এটাই আমাদেরকে মনে ভেবে নিতে হবে। আর কি, আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সে একটা খুব সুন্দর দিক তুলে ধরেছে যে কোনো শিশু যখন দৈহিক হতে পারে অথবা মানসিক হতে পারে, কোনো নির্দিষ্ট কাজ করার সীমাবদ্ধতা এবং সমাজের সমান অংশগ্রহণে বাধার সম্মুখীন হয়। যে শুধুমাত্র যে সে মানসিক হতে পারে বা দৈহিক ভাবে তার অসঙ্গতি আছে এমনটা নয়, সে নির্দিষ্ট কোনো কাজের সীমাবদ্ধ থাকতে পারে এবং সমাজে অংশগ্রহণ করে। ধরো কোন একটা আমাদের তথাকথিত সমাজে যে নিচু জাতির মানুষ বলছে আমাদেরকে, যারা যারা এসসি এবং এসটি সম্প্রদায়, যদিও এরকম কোনো জাতি নেই, আমরা নিজেরা তৈরি করে ফেলেছি, ঠিক আছে, তো তারা অনেক কাজে বা সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে না। আমরা দেখেছি বিভিন্ন রকম জায়গায় তাদেরকে ওই প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আমি মনে করতে পারছি না ওই যে সিনেমা আর্টিস্টার নাম, সাউথ ইন্ডিয়ার খুব রোগা করে বাসু স্যার বলে হয়েছিল, তো দুটো একটা ছেলে তার সবচাইতে ভালো যে শিষ্য ছিল সে হয়তো ধনু ধনু ধনুষ স্যার, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। তো তার যে সিনেমাটা ছিল যে যারা নিচু বর্গের জাতি তারা হচ্ছে দাঁড়িয়ে পড়াশোনা করতো, তারা বেঞ্চে বসতে পারতো না, ঠিক আছে, আর যারা উঁচু বর্ণের মানুষ তারা ওইখানে বসে পড়াশোনা করতো। সেই স্যার এসে সবাইকে একটা মেলবন্ধন করার চেষ্টা করেছে। আমাদের মধ্যেও এরকম স্যারদেরকে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু আমরা আবার আমাদের প্রত্যেকেরই তো ব্লাডের যে কালার থেকে শুরু করে তার যে গুরুত্ব সবই তো একই। এরকম কি আছে যে এসসি সম্প্রদায়ের মানুষ ওনার কি আবার 15 কেজি রক্ত আছে নাকি? না, সবই একই আমরা। হ্যাঁ, সাময়িক কিছু আমাদের পরিবর্তন শরীরে হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ কোন রকম ভাবে অন্যের থেকে আলাদা নয়। তাই এই সমস্ত প্রথাগুলো না থেকে আমাদের মধ্যে একতা ভাবনা চিন্তা রাখা উচিত। কিন্তু এই যে বিশ্ব সংস্থা ধরে রয়েছে কি, যারা সাংস্কৃতিক দিক থেকে, যারা সামাজিক দিক থেকে
তথাকথিতভাবে পিছিয়ে পড়া, আমি আবারও বলছি তথাকথিতভাবে পিছিয়ে পড়া, তাদেরকেও কিন্তু এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মর্যাদায় এনেছে, বা তাদের শিক্ষা গ্রহণের জন্য বিশেষ যে প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন। তো অবশ্যই আমি বলবো না যে প্রয়োজনীয়তা নেই, অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তাদের স্ট্রাগলিং, আমি অনেকবারই বলেছি আমাদের সঙ্গে অনেক বাচ্চা পড়েছে যারা পুরুলিয়ার একদম টপ মানে হিল টপে যারা থাকে তারা, তো তাদের বাড়ি যখন আমরা গিয়েছি তাদের কাছে লাইভলিহুডটাকে ভালো করে কি বলবো চালনা করার জন্য যে ধরনের তারা ওইখানে রসদ রয়েছে, সেটা তাদের ওই 3 বেলা খাবারটা জোগাড় করাটাই কষ্টসাধ্য। সেখানে তুমি এসির তলায় নিচে সুন্দর করে পড়ছো আর তার পরিবেশ সম্পূর্ণ আলাদা। তো তাদেরকে একটু যদি না আমরা সুযোগ সুবিধা দেই তারা কখনোই আমাদের সঙ্গে সমানে আসতে পারবে না। ঠিক আছে, অনেকেই রিজার্ভেশনের বিরোধিতা করে, আমিও বলবো যে রিজার্ভেশনের বিরোধিতা তুমি করছো কিন্তু একটু ভাবনা চিন্তা করা উচিত যে কত দূর পর্যন্ত করব। যে এসসি সম্প্রদায়ের মানুষটা, যে এসটি সম্প্রদায়ের মানুষ কোথা থেকে উঠে আসছে আমাকে দেখতে হবে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো স্যার এখানেও ক্রিমিলেয়ার বা নন ক্রিমিলেয়ারের প্রসঙ্গ আনা উচিত, যে কোনো এসটি সম্প্রদায়ের কারো বাবা হয়তো কলেজের প্রফেসর, তো তার ছেলে এসসি হলে সে হয়তো ক্রিমিলেয়ারে পড়ে যাবে, মানে সে চাকরি ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাবে না, এটা আনতে পারো। কিন্তু তুমি কখনোই ওই একটা দুটো বাচ্চা যারা হয়তো এস্টাবলিশ হয়ে গেছে তাদের জন্য তুমি বাকি সম্প্রদায়কে কখনো বলতে পারতে না, বলা উচিত নয়। আমি দেখেছি তাদের ঘর দেখে চোখে জল আটকাতে পারি না আমি। আমি দেখেছি অনেক বাচ্চা আমার সঙ্গে ছিল, ঠিক আছে, তার মধ্যে সারদি ছিল, তারপরে সেদিকে এডুকেশনে আরেকটা বাচ্চা ছিল, নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে। ঠিক আছে, ওই বাচ্চাগুলো তাদের যে কষ্ট, তাদের যে জীবন জীবিকার যে মানে তাগিদ, যেমন আমি বলেইছিলাম সুন্দরবন থেকে একটা দাদা, এখন যদিও সে একটা কলেজের প্রফেসর, তো সে কলেজের প্রফেসর, সে অনেক কষ্ট করে উঠে এসেছে, তার ছেলেকে তুমি এসটি সম্প্রদায় অন্তর মানে যে সুযোগ সুবিধা দিতে চায় না সেটা ঠিক আছে, কিন্তু বাকি সুন্দরবনের যারা এসটি সম্প্রদায় তাদের তুমি যদি বলো যে রিজার্ভেশনের প্রয়োজনীয়তা নেই, এটা সম্পূর্ণ খারাপ দিক। আমরা ওই বিষয়ে আলোচনা করছি না, আমরা আসছি বিশেষ চাহিদা সম্পর্কে। কেন বললাম, কারণ সমাজে এরা সমানভাবে অংশগ্রহণ করতে গেলে এদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। একটু আগে যে ধনুষ স্যারের বইটার কথা বললাম, সিনেমাটাতে আমরা দেখেইছি যে দুটো মানুষ বা দুটো বাচ্চা, দুটো বন্ধু, তারা কিন্তু ওই কি বলবো সমাজের যে তথাকথিত জাতপাত যে প্রথা রয়েছে তার জন্য একজন বেঞ্চে বসছে আরেকজন মেঝেতে বসছে বা দাঁড়িয়ে পড়ছে। কেন হবে এটা? তাই তাদের জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন রয়েছে, তারা পিছিয়ে পড়ছে তো। আর কি, আমাদের যে ভারতীয় আইন এবং তার যে নীতিগুলো রয়েছে, সে 2016 সালে অ্যাক্ট হয়েছিল যে প্রতিবন্ধী যা বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, তো সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে একটা প্রসঙ্গ এনেছে, সেই সমস্ত শিশু যে 21টি নির্দিষ্ট ধরনের প্রতিবন্ধকতা, যেমন নাম দিয়ে দিচ্ছে অন্ধত্ব, মানে যেটাকে আমরা বলি দেখতে পাচ্ছে না, ভিজুয়াল ইম্পায়ার্ডনেস, বধিরতা যেটাকে আমরা হিয়ারিং ইম্পেয়ার্ডনেস বলছি, অটিজম, রেগে যাওয়া, মানিয়ে না নিতে পারে, আসবো খুব সুন্দর সুন্দর ব্যাপারগুলো আছে, খুব গল্প আছে এখানে, লোকোমোটর ডিসএবিলিটি, ঠিক আছে, এছাড়াও নির্দিষ্ট শিখন অক্ষমতা যেগুলো তোমরা পড়েছো, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, অনেকগুলো সুন্দর সুন্দর রয়েছে। আর কি, সেলেবল পালসি, এই সমস্ত বিভিন্ন ধরনের যে বাচ্চাগুলো এরা প্রত্যেকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এই সংজ্ঞাগুলো থেকে আমরা 3টা জিনিস ঘুরে পেয়েছি। একটা কি, গড় মান থেকে, মানে সাধারণ বাচ্চাদের যা যা শারীরিক বুদ্ধি এবং আচরণগত বৈশিষ্ট্য রয়েছে তার থেকে এরা মানে বিচ্যুত হয়েছে, হয় বেশি হতে পারে, কোনো রিজার্ভেশন কোনো আপডেশন করতে তবে। আচ্ছা আমি পরে আসছি, আমি দেখতে পেলাম নি তোমার ইনফরমেশনটা। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি, কোনো রিজার্ভেশন কোনো আপডেশন করতে তবে রাইট টু ইকুয়ালিটি জেনারেল
850 ব্যাংক টু আই। আচ্ছা দেখো, এইটাতে আমিও তোমার কথাতে রাজি, শুনতে সমস্ত কিছুই মানছি। এই জন্যই তো সরকার ইকোনমিক্যালি উইকার সেকশন এনেছে। তুমি যদি ইকোনমিক্যালি উইকার সেকশনে আসতে পেরে যাও, তাহলে তোমার সেখানে যে যে অ্যামাউন্ট অফ টাকাটা দিতে হচ্ছে সেটাতে কমে যাবে। যদিও আমাদের ভারতবর্ষে যে রুল গুলো তৈরি হয়েছে তার মধ্যে কিছুটা কি বলবো, আহ, আহ, একটু সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তা বলে রিজার্ভেশনকে কখনোই তুলে দেওয়া উচিত নয়, কখনোই তুলে দেওয়া নয়। সুন্দরবনের বাচ্চাদের কখনো যদি সুন্দরবন ঘুরতে যে যাও, তখন দেখে আসবে সেই বাচ্চারা কি কষ্টে পড়াশুনো করছে, তুমি কি কষ্টে পড়াশুনো করছো। দুটোর মধ্যে তফাৎ আছে। হয়তো তুমি অনেক কষ্টে পড়াশোনা করছো, যদি তোমার ওই জায়গাটাতে কোনো খামতি থাকে বা কমতি থাকে, তাহলে তুমি ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এটা নিয়ে তোমাদেরকে নিয়ে একদিন ক্লাস করব। এই ক্লাসটা না হলে আটকে যাবে আমাদের। অবশ্যই রিজার্ভেশনের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা একদিন ক্লাস করব, তাহলে আমাদের টপিকেরই বিষয় আসবো একদিন, তাহলে কখনো কখনো আসবো। ঠিক আছে, তো এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাগুলো যে সাধারণ যে মান সেখান থেকে বিচ্যুত হয়ে গেছে। ঠিক আছে, এখানে অতি প্রতিভাবান সে ইতিবাচক দিকে হতে পারে, আবার যে একদম অক্ষমতাযুক্ত বাচ্চা সে নেতিবাচক দিক দিয়ে হতে। বিচ্যুত মানে এটা ধনাত্মক হতে পারে, মানে পজিটিভ অ্যানোমলি, আবার ঋণাত্মক নেগেটিভ অ্যানোমলি হতে পারে, মানে মাঝের যে গড় মান থেকে কেউ অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, আবার কেউ একদম ডাফ যাকে বলি একদম মানে বোকা যাকে, সেরকম হতে পারে। আর কি, অনুকূল পরিবেশ এবং বিশেষ সাহায্য, এই সমস্ত বাচ্চাগুলোর জন্য অনুকূল পরিবেশের প্রয়োজন রয়েছে। এগুলোকে শেখানোর জন্য বিশেষ শিক্ষকের প্রয়োজন রয়েছে। আর কি, সম সুযোগ এবং অন্তর্ভুক্ত করতে হবে। আমরা পড়েছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে সমস্ত বাচ্চাদেরকে এক ছত্রছায়ায় এনে প্রত্যেকের প্রয়োজনীয়তা অনুযায়ী শিক্ষা দেওয়া। ঠিক আছে, এরপরে আসছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলোর কি কি। তো দৈহিক এবং শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেখানে কিছু কিছু বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে আছে কি, পেশি শক্তি এবং অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে সীমাবদ্ধতা। এগুলো কোন বিষয়গুলো, অর্থাৎ কোন একটা বাচ্চা তাদের যে শারীরিক দিক থেকে যখন তারা অন্য বাচ্চার থেকে পিছিয়ে পড়তে পারে, সেটা বিভিন্ন রকমের হতে পারে। আর কি, যে আমাদের মোটর স্কিল গুলো রয়েছে, ফাইন মোটর আর গ্রস মোটর যে স্কিল গুলো রয়েছে, যে কোনো বাচ্চা পেন্সিল ধরতে পারছে না, কোনো বাচ্চা খাতায় লিখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এর মধ্যে পড়ছে, অর্থাৎ মোটর স্কিল নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আর কি, সহজাত শক্তির ঘাটতি, আমাদের শরীরের মধ্যে অনেকের অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি থাকতে পারে, সেইগুলোর জন্যও কিন্তু তারা বিশেষভাবে পিছিয়ে পড়ছে, এবং তাদের শারীরিক কাজের ক্ষেত্রে অন্য বাচ্চাদের যেরকম সক্ষমতা, তাদের কিন্তু সেই ক্ষমতা তুলনামূলকভাবে কম। আর কি, সংবেদনশীল বৈশিষ্ট্য, যে আমাদের বিভিন্ন রকমের যে বিষয়গুলো রয়েছে, মানে সেটা হতে পারে আমাদের যে টাচেবল সেন্স রয়েছে, অথবা কোনো কিছুকে দেখার বিষয়গুলো রয়েছে, এই যে সংবেদনশীলতা, সেক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন যে বাচ্চারা করে, তারাই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার মধ্যে পড়ছে। যেমন অন্ধত্ব হতে পারে, একদম পূর্ণ অন্ধত্ব, কোনো বাচ্চা টোটালি দেখতে পাচ্ছে না, আবার কেউ আংশিক তার দৃষ্টি হারিয়ে গেছে, এরকম বাচ্চা হতে পারে। সেক্ষেত্রে তারা বই পড়া হোক বা কোনো ক্লাসের যে ব্ল্যাকবোর্ড দেখা হোক, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে আসে। আর কি, শ্রবণ এবং মানে বাক সংক্রান্ত যে সমস্যা, শ্রবণ মানে যারা সে শুনতে পাচ্ছে না, বধির সম্প্রদায়ের যারা রয়েছে, মানে বধির গোত্রের মধ্যে রয়েছে, এখানে তারা একদমই অনেক বাচ্চা সেই রকম ভাবে শুনতে পাচ্ছে না। তো তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে, হিয়ারিং এইডস এসে গেছে, কিন্তু এদের এই বৈশিষ্ট্যগুলো দেখা যেতে পারে। তাদের কিছু ক্ষেত্রে যে কথা বলতে জড়তা, জড়িয়ে যায়, যাকে আমরা বলি তোতলে যায় কথাগুলো, এইরকম ঘটনাগুলো কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলোর মধ্যে আমরা দেখতে পাই। আর কি, বৌদ্ধিক এবং মানসিক যে বৈশিষ্ট্য রয়েছে, সেখান থেকে তারা কতটা বিচ্যুত হয়। এখানে আইকিউর ব্যাপারটা, যদিও আইকিউ আমি তোমাদেরকে আলাদা করে পড়াও বলেছি, তো এখানে মোটামুটি আমি দুটো দিককে তুলে ধরেছি। একটা হচ্ছে
যারা বুদ্ধিগতভাবে প্রতিবন্ধ, মানে একদম বৌদ্ধিক ক্ষমতা কম, যাদের আইকিউ 70-এর নিচে। আইকিউ কেমন করে বের করা হয়, অর্থাৎ তার মানসিক বয়স এবং প্রকৃত বয়সের যে অনুপাত, তাকে আইকিউ আসবো কোন একটা সময়। যে তুমি ভাবনা চিন্তা করো, তোমার যে বয়স, সেই বয়সের বাচ্চাদেরকে কি ধরনের প্রশ্ন করা উচিত, সেই প্রশ্ন করা হবে তোমাকে, সেখান থেকে তুমি কতগুলো উত্তর দিতে পারবে, সেখান থেকে তোমার মানসিক বয়স নির্ধারণ করা হবে, এবং সেখানে থেকে তোমার আইকিউ আমরা বের করতে পারবো, ইন্টেলিজেন্স কোশেন্ট। তো এই আইকিউ যদি 70-এর নিচে হয়, তাহলে বুঝতে হবে তুমি বৌদ্ধিক ভাবে প্রতিবন্ধী। আর যদি 130-এর উপরে হয়, তখন ভাবতে হবে তুমি একদম প্রতিভাবান বাচ্চা, মানে তোমার আইকিউ একদম হাইফাই লেভেলের, আইনস্টাইন বা আরো অন্যান্য রয়েছে তাদের মতো। তো এই দুই ধরনের আমরা দেখতে পাই। আর কি, মনোযোগের স্বল্পতা। অনেক বাচ্চা দেখবে মনোযোগ ধরে রাখতে পারে না, কিছুক্ষণে পরে তারা একদম যাকে বলে বিশৃঙ্খল হয়ে পড়ে, কোনো একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারে না। দেখবো অনেক বাচ্চা 2 মিনিট পড়তে বসলো, তারপরে একটু আধটু পড়ে আবার সে কিন্তু সঙ্গে সঙ্গে অন্য কোনো একটা দিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোতে মনোযোগের স্বল্পতা কিন্তু এই বাচ্চাগুলো দেখা যেতে পারে। আর কি, সমস্যা সমাধানের ক্ষেত্রে অক্ষমতা। কোন একটা সমস্যার মধ্যে পড়লো, সাধারণ বাচ্চা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু এই সমস্ত বাচ্চারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে না, তারা কিন্তু ওই জায়গাতে যাকে আমরা বলি হতবাক হয়ে যায়, সেটা কিছু রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। শিখন সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ পঠন হোক, লিখন হোক, গণিতের সমস্যা সমাধান হোক, এর ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা থাকে। তোমরা জানো পঠনের সমস্যার ক্ষেত্রে ডিসলেক্সিয়া, যে হচ্ছে অক্ষরকে চিনতে পারছে না, অ কোন দিকে হবে, আ কোন দিকে হবে, বা এস এবং পি এবং কিউ কে গুলিয়ে দেওয়া, ঠিক আছে, এম ডব্লিউ কে গুলিয়ে দেওয়া, এগুলো হচ্ছে ডিসলেক্সিয়ার মধ্যে। হাতের লেখা অস্পষ্ট যাদের হয়, লিখাতে প্রবলেম হয়, তারা ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ছে। এবং যারা কোনো কিছু গণিত করতে কি বলবো পাচ্ছে না, অক্ষম, তারা পড়ছে কিন্তু ডিসক্যালকুলিয়ার মধ্যে। হয়তো 2 আর 2 কত, সেটাতেই তারা অনেকক্ষণ ভাবনা চিন্তার মধ্যে রয়ে যাবে, তো তারা ডিসক্যালকুলিয়ার মধ্যে পড়ছে। সাধারণীকরণের অভাব, তারা কিন্তু কোন একটি পরিস্থিতির মধ্যে যখন পড়ে যায়, একটি জায়গার শেখা বিষয়কে অন্য জায়গার মধ্যে প্রয়োগ করতে পারছে না। তুমি কোনো কিছু শিখেছো, সেই শেখাটা তুমি তখন তোমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছো, এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা কিন্তু করতে পারছে না। ধীর শিখন গতি, এরা কিন্তু আমাদের মতো বা তোমাদের মতো দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে না, বিশেষ সময় নেই। এই সমস্ত বাচ্চারা লিখতে সময় লাগাতে পারে, কথা বলতে সময় লাগাতে পারে, এই সমস্যাগুলো দেখা দেয়। আর কি, আবেগপ্রবণ এবং সামাজিক যে বৈশিষ্ট্য, শেখার ক্ষেত্রে কিছু তাদের এই কি বলবো বিশেষ চাহিদার শিশুগুলোর বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথমে আছে কি, সামাজিক যোগাযোগের অভাব। একটু আগে বলছিলাম অটিজম যে কনসেপ্টের, এই শিশুরা কিন্তু অন্যের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারে না, অন্যের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ঠিক আছে, অন্যের সঙ্গে নিজের যে কথাবার্তা প্রকাশ করতে পারছে না, একা একা থাকতে পছন্দ করে। তারা এই কি বলবো মানসিক যে ব্যাধির মধ্যে পড়ে, অটিজম আসবো একটা সময়। আর কি, আচরণগত তীব্রতা, একটুতেই রেগে যায়, জেদ প্রদর্শন করে প্রচুর পরিমাণ, যে চিৎকার চেঁচামেচি করে, এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার মধ্যে দেখা যায়। আর কি, হীনমন্যতা এবং দুশ্চিন্তা, ঠিক আছে, নিজেদের মধ্যে অনেক সীমাবদ্ধতার কারণে কিন্তু তারা অন্য শিশুদের সঙ্গে মিশতে চায় না, মিশতে গিয়ে কেমন নিজেরা ছোট মনে করে গুটিয়ে নেয় নিজেদেরকে। অনেক সময় এদের মধ্যে আত্মবিশ্বাসের কিন্তু অভাব দেখা দিতে পারে এই সমস্ত বাচ্চাগুলোর মধ্যে। আচ্ছা, এখানে একটা আমি রাখলাম।